প্রথমেই একটি কথা বলে নেওয়া দরকার যে মানি ইজ নাথিং বাট এভরিথিং। অর্থ কিছুই না, আবার সব কিছুই। এই বিষয়টা অন্তত আমরা সবাই বুঝি। পেশা জীবনে একজন ব্যাংকার হিসেবেও করোনা মহামারীর দুঃসময়ে মৃত্যু ঝুঁকির মাঝেও কর্মস্থলে যেতে যেতে নতুন করেই বেশ অনুভব করতে শিখছি যেন মানবদেহে রক্ত সঞ্চালন তথা ব্লাড সার্কুলেশন ঠিকমতো না হলে যেমন একটা মানুষ বাঁচে না, তেমনি একটা সমাজের বৃহত্তর জনগোষ্ঠীর ক্ষুধা নিবারণে যদি খাদ্য শৃঙ্খল তথা ফুড চেইন মেনটেন করা সম্ভব না হয়, কৃষিকে সমুচিত গুরুত্ব দেওয়া না হয়, আর একই সাথে সমাজের দেহে অর্থ সঞ্চালন তথা মানি সার্কুলেশন ঠিক রাখতে যদি বিদ্যমান ব্যাংকসমূহকে বাঁচানো সম্ভব না হয়, তাহলে সে সমাজের মানুষের দেহের রক্ত সঞ্চালন থামাতে করোনা ভাইরাস লাগবে না, তা একসময় আপনা আপনি হয়তো থেমে যাবে। অথচ এদেশে জনস্বাস্থ্য, কৃষি এবং ব্যাংক খাতি সবচেয়ে বেশি অবহেলিত, অরক্ষিত আর লুটেরার সংস্কৃতিতে নিগৃহীত অর্থে বিপর্যস্ত। যা হোক, খাদ্যের অভাবে পৃথিবীতে কখনো দুর্ভিক্ষ হয়নি, হয়েছে সুষম বন্টনের অভাবে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের আজও সমান প্রাসঙ্গিক কথাটাও প্রশ্নবিদ্ধ হয়ে উঠতে পারে যদি কিনা বৈশ্বিক মহামারীর দুঃসময়ে জাতিসংঘ ঘোষিত করোনা পরিস্থিতির জেরে 2020 সালের শেষে সমগ্র বিশ্বে নতুন করে আরও 13 কোটি মানুষ দুর্ভিক্ষের কবলে পড়বে। যদি এই আশঙ্কাটা সত্যি হয়ে যায় আর আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে ব্যর্থ হই, কেননা বিশ্ব খাদ্য সংস্থার হিসাব মতে বিশ্বের 83 কোটি মানুষ রাতে চরম ক্ষুধার জ্বালানে ঘুমাতে যায়। 13.5 কোটি মানুষ প্রায় খেতেই পাচ্ছে না। জাতিসংঘের এই সংস্থাটি বলছে বিশ্বের একটা বড় অংশে খাদ্য অভাব শুরু হয়ে গিয়েছে এবং শীঘ্রই তা দুর্ভিক্ষের আকার নেবে। অবিলম্বে পদক্ষেপ গ্রহণ না করলে ভয়াবহ দুর্ভিক্ষের সাক্ষী থাকবে বিশ্ববাসী। বহু মানুষ না খেতে পেয়েই মারা যাবে। এমতো অবস্থায় এখন যা করতে হবে গরিবদের দিকে তাকিয়েই, যাদের সত্যি প্রয়োজন তাদের ক্ষেত্রে খরচে যেন কার্পণ্য না করে সরকার। এমনটাই বলেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তাদের মতে এমনটা হলে লকডাউনের বিধিও লঙ্ঘিত হবে, কারণ ওই শ্রেণীর মানুষের হারানোর কিছু নেই। তাই সমাজের ওই অংশের মানুষের ন্যূনতম চাহিদা যাতে পূরণ হয় সে ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন দুজন অর্থনীতিবিদই। দেশে এমন জরুরি পরিস্থিতিতে মজুত থাকা খাদ্যশস্য বিলিয়ে দেয়াই বুদ্ধিমানের কাজ হবে বলে জানাচ্ছেন তারা। তাদের মতে অনাহার হিমশৈলের চূড়ামাত্র, আসল সমস্যা লুকিয়ে রয়েছে অন্যত্র। বহু মানুষের আয় এখন শূন্যে নেমে গিয়েছে। এই সময় খাবার নিশ্চিত করা গেলেও কৃষকের বীজ কিনতে টাকার দরকার, মুদিখানার দোকানদারের নানা পণ্য কিনতে অর্থের প্রয়োজন, এছাড়াও অনেকের মাথায় ঋণ পরিশোধের চিন্তা রয়েছে। একই সাথে তারা শুধু কৃষক নয়, ভূমিহীন কৃষি শ্রমিকদের হাতেও কেন সরকারি অর্থ পৌঁছবে না সেই প্রশ্নও তুলেছেন তারা। এ বিষয়ে দেশবরেণ্য অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ ঘোষিত 8 দফাতেও বলা হচ্ছে যে এই মুহূর্তে জরুরি কাজ হলো কৃষকের যে ফসল নষ্ট হচ্ছে সরকার তা কিনে নিয়ে অসহায়, কর্মহীন ও দুর্গতদের মাঝে বিতরণ করুক। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে, বাজারে খাদ্যদ্রব্য সহ প্রয়োজনীয় পণ্যের সরবরাহ অব্যাহত রাখতে মজুদ চোরা কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে ফেলতে হবে। সারা দেশের চালচোর, তিরানচোরদের কঠোর হস্তে দমন করতে হবে। একই সাথে দেশ ও দেশের বাইরের অর্থনীতিবিদরাও বলছেন সরকারের দায়িত্ব প্রয়োজনীয় মূলধনের অভাবে যাতে অর্থনীতির পুনরুজ্জীবন ব্যাহত না হয় তা নিশ্চিত করা। সেজন্য ব্যাংকগুলিকে অংশত কাজে লাগানো আবশ্যক। মোদ্দা কথায় কৃষি এবং প্রান্তিক মানুষের মাঝে অর্থায়নে সরকারের ভূমিকা বাড়ানোর পাশাপাশি ব্যাংককেও কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন সকল অর্থনীতিবিদই। এ বিষয়ে কিছু তথ্য দেওয়ার জন্যই আমার এই ভিডিওটা। যা হোক, ময়মনসিংহের ভালুকায় করলা প্রতি কেজি 5 টাকা, বগুড়ায় 3 টাকা, আবার ঠাকুরগাঁয়ে 2 কেজি করলা 5 টাকা, টমেটো 5 টাকা আর কাঁচামরিচ 8 টাকা।
পঞ্চগড়ে 22 বস্তা বেগুন বিক্রি হচ্ছে 500 টাকায় এবং প্রতি পিস লাউ 3 টাকায় বিক্রি। অফিস থেকে বাড়ি ফেরার পথে আমি নিজেও রাজবাড়ির গান্ধীমারা খ্যাত এক গ্রাম্য বাজার থেকে দরদাম না করেও বেগুন 5 টাকা, ঢেঁড়স 10 টাকা, করলা 15 টাকা কেজিতে কেনার সময়ও দেখেছি দিন শেষে বাজারস্থ কৃষকের অনেক কাঁচামালই এর চেয়ে অনেক নিম্ন দামে বিক্রি করার পরেও অবিকৃতই থেকে যাবে। পত্র পত্রিকায়ও ইতিমধ্যে খবর আসতে শুরু করেছে খেতেই পড়ছে করলা, টমেটো, লাউ, শসা। তাহলে প্রান্তিক কৃষক মহামারীর দুঃসময়ে বাঁচবে কিভাবে? অন্যদিকে 100 থেকে 120 টাকা কেজি আদা 320 টাকায় বিক্রি হচ্ছে। 60 থেকে 70 টাকার রসুন 120 টাকা। ভরা মৌসুমে পেঁয়াজ, চাল, ডাউল, তেল থেকে করোনাকালের আবশ্যক পণ্য হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, হ্যান্ড গ্লোভস সব কিছুর দাম দিন দিন শুধু বাড়ছেই। কিন্তু কেন? কারণটা সোজা। মজুতযোগ্য দ্রব্যের বাজার লকডাউনের দুঃসময়েও অতি মুনাফালোভী অদৃশ্য সেসব সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজি বিন্দুমাত্র মানবিক হতে শেখেনি, যার বাস্তব প্রমাণ খাটের নিচে টিসিবির সোয়াবিন তেল মজুত করতে যেয়ে কিংবা টিসিবির সোয়াবিন তেলের খালি বোতল নদীতে ফেলে দিয়ে দুজন বড় ডিলারের অবৈধ ব্যবসার কারসাজি ধরা পড়া, কিংবা গুদামে শত শত মণ আদা মজুত থাকা সত্ত্বেও মাত্র 95 টাকা কেজি দরে ক্রয় করা আদা 350 টাকায় বিক্রির অমানবিক বিষয়টিও আজ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ অভিযানে সামনে চলে আসছে। তাহলে প্রান্তিক ভোক্তা সাধারণ মহামারীর দুঃসময়ে বাঁচবে কিভাবে? যে কৃষক নিজেদের কর্মসংস্থান নিজেরাই ব্যবস্থা করার পাশাপাশি সারা বছর মধ্যস্বত্বভোগী দালাল, ফড়িয়া, দাদন ব্যবসায়ী থেকে খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের সাথে সাথে কৃষিপণ্য পরিবহনকারী শ্রমিকদেরও আয় রোজগারের প্রধানতম অনুষঙ্গ হিসাবে পরোক্ষভাবে সমাজের একটা বৃহৎ অংশের মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে চলেছে নীরবে, অতি সংগোপনে। যেসব প্রান্তিক ভোক্তা সাধারণ বিনা প্রশ্নে সবকিছু মেনে নিয়ে বাজার অর্থনীতিকে স্থিতিশীলতা দান করছে, তাদের দুঃসময়ে রাষ্ট্র কি কি উপায়ে সাহায্য করতে পারে? এখন প্রশ্ন হচ্ছে, প্রকৃত অসচ্ছল কৃষক, ভূমিহীন বর্গা চাষি কিংবা প্রকৃত কৃষক সরকার ঘোষিত ঋণ সুবিধার কত শতাংশ ভোগ করে আর কত শতাংশ স্থানীয় টাউট বাটপার শ্রেণীর দালাল কেন্দ্রিক অকৃষক শ্রেণীর মানুষেরা নামে বেনামে এক অর্থে লুট করে কিংবা করোনা মহামারীর দুঃসময়েও লুট করার জন্য পুরনো ফন্দি ফিকির খুঁজতে শুরু করেছে, সেই হিসাবটাও কড়াইগণ্ডায় নেয়ার প্রয়োজন এ দুঃসময়। প্রসঙ্গত, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকসমূহে বিদ্যমান কৃষি ঋণ হিসাবের বেশিরভাগই অনাদায়ী, অনিয়মিত হয়ে পড়ার ধারাবাহিকতায় ক্ষতি হিসাবে শ্রেণীকৃত হওয়ার মূল কারণই হচ্ছে ব্যাংকের নিকট অতীতের কতিপয় দুর্নীতিবাজ, ঘুষখোর কর্মচারী কর্মকর্তার সাথে অদৃশ্য অথচ প্রভাবশালী এসব টাউট বাটপার আর দালাল শ্রেণী কর্তৃক তৈরিকৃত স্থানীয় সিন্ডিকেটভুক্ত কুশীলবদের অমিত যোগ। ফলে বাণিজ্যিক ব্যাংকসমূহ বর্তমানে লোকসানের চিন্তা করে কৃষি ঋণ দিতে এক প্রকার ভয়ই পেতে শুরু করেছে। এমতো অবস্থায়ও করোনা পরিস্থিতিতে দেশের প্রয়োজনে পর্যাপ্ত কৃষি ঋণ বিতরণ করতে হবে। তাই কৃষিখাতের ঋণ যাতে শতভাগ প্রকৃত কৃষকরাই পায়, এ খাতে যেন নতুন করে কোনো প্রকার অনিয়ম দুর্নীতি করার সাহস কেউ না পায়, তার ব্যবস্থা রাষ্ট্রকেই করতে হবে। কেননা একজন সৎ আর আন্তরিক ব্যাংকারের পক্ষেও রাষ্ট্রযন্ত্রের যথাযথ সহায়তা ব্যতিরেকে ব্যাংক অভ্যন্তরের দুর্নীতিবাজ কর্মচারী কর্মকর্তা থেকে শুরু করে স্থানীয় দালাল চক্রকে পাশ কাটিয়ে কৃষিখাতে অর্থায়নে শতভাগ সফলতা অর্জন করা এক অর্থে অসম্ভবপর। কেননা ব্যাংকগুলো ঋণ বিতরণের দায়িত্বে থাকলেও সবসময় মেরুদণ্ড সোজা রেখে তারা কতটুকুই বা সাফল্য অর্জনের ক্ষমতা রাখে সে বিষয়টিও বিবেচনায় নিতে হবে। হলমার্ক কেলেঙ্কারিতে জড়িত কতিপয় ব্যাংক কর্মকর্তা যেমন সকল ব্যাংকারের প্রতিনিধিত্ব করে না, তেমনি কৃষি ঋণ বিতরণে নয়ছয় করা কিছু মাথাগুন্তি কর্মকর্তা কর্মচারীও সকল ব্যাংকারের পরিচয় ধারণ করে না। একই সাথে ব্যাংকের ভিতরের কিছু সংখ্যক কর্মকর্তা কর্মচারী কিংবা কোনো ইউনিয়ন নেতার পক্ষেই ব্যাংকগুলোকে প্রশ্নের সম্মুখীন করার কোনো সাহস কিংবা সুযোগ কোনোটাই হতো না, যদি না তারা যুগ যুগ ধরে কোনো অদৃশ্য অথচ প্রবল পরাক্রমশালী এক অশুভ লুটেরা সিন্ডিকেট শক্তির আশ্রয় প্রশ্রয়ে কমিশন বাণিজ্যের মাধ্যমে ফুলে ফেঁপে উঠেও যুগের পর যুগ ধরে ধরাছোঁয়ার বাইরে থেকে নেওয়া যেত। একই সাথে বাংলাদেশের কৃষক সারা বছরই দাদন ব্যবসায়ী, মধ্যস্বত্বভোগী দালাল ফরিয়াদের অধীনস্থ থেকে
কৃষিজাত ফসলের প্রকৃত লাভটুকু সে অর্থে নিজ বাড়িতে তুলতেই পারে না। একজন বাজার সচেতন মানুষ নিয়মিত গ্রাম্য কিংবা উপজেলা শহরের কাঁচা বাজারে গেলে খুব সহজেই দেখতে পাবেন যে একজন কৃষক কয়েক মাস ধরে হয়তো এক খণ্ড জমিতে লাল শাক ফলিয়ে তা ক্ষেত থেকে তুলে ভ্যান ভাড়া দিয়ে বাজার পর্যন্ত পৌঁছে বাজারস্থ ফড়িয়া কিংবা দালালের কাছে হয়তো 4-5 টাকা আটি দরে বিক্রি করছেন। আর ওই দালাল কিংবা ফড়িয়া মুহূর্তে সেটার দাম 8 থেকে 10 টাকা নির্ধারণ করে সাধারণ ক্রেতাদের নিকট বিক্রি করে কৃষকের চেয়েও অধিকতর লাভবান হচ্ছেন এক অর্থে বিনা পরিশ্রমী। মাঝখান থেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ কৃষককুল আর সাধারণ ভোক্তা শ্রেণী। এ সমাজ বাস্তবতার অবসান দরকার। কেননা মানুষের নিরবচ্ছিন্ন ক্ষুধা নিবারণের স্বার্থে স্বেচ্ছাধীন কৃষি কর্মদাস কৃষকের জীবনে যেমন কোনো লকডাউন নেই, লকডাউন হতে নেই, লকডাউনের সুযোগ চিন্তা কোনোটাই নেই, তেমনি এক অর্থে শিক্ষিত শ্রমদাস একজন ব্যাংকারের লকডাউনের সময়ও নিষ্কৃতি নেই। কারণ কৃষক আর ব্যাংকার লকডাউনে গেলে মানুষের অকাল মৃত্যুর জন্য করোনা ভাইরাস লাগবে না, তার আগে ক্ষুধা ভাইরাসই সেক্ষেত্রে যথেষ্ট হয়ে উঠবে। তাই করোনা মহামারীর এই দুঃসময়ে প্রকৃত কৃষক এবং সৎ ব্যাংকারদের মূল্যায়ন চাই সবার আগে। অবশ্যই মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী ফরিয়াদের কৃষিপণ্য বাজারজাতকরণে শ্রম মূল্য বাবদ কতটুকু প্রাপ্য আর কৃষকদের কতটুকু প্রাপ্তি হওয়া উচিত তার চুলচেরা বিশ্লেষণ করার পাশাপাশি কৃষককে তার ন্যায্য হিস্সা বুঝিয়ে দেওয়া দরকার। বাজার অর্থনীতির একচেটিয়া সুবিধাভোগী ব্যবসায়ীদের সিন্ডিকেট থেকে সুবিধাভোগী সমাজপতিরা বরাবরই কৃষক শ্রমিকের প্রাপ্যটুকু না দিয়েও পার পাওয়ার ব্যবস্থা হিসাবে এক শ্রেণীর দালাল ও গুন্ডা স্থানীয় পোষ্য কৃষক নেতা, শ্রমিক নেতা আর শ্রমিক সংগঠন ও কৃষক সংগঠনের জন্ম দিয়ে রেখেছে। যেসব সংগঠনের মুষ্টিমেয় গতিবাহী নেতা কর্মীদের শান শওকত আর প্রভাব প্রতিপত্তির খোঁজ নিলেই বোঝা যায় এরা কত বড় ভণ্ড কৃষক প্রতিনিধি কিংবা শ্রমিক প্রতিনিধি, যারা কিনা কৃষক শ্রমিকের প্রতিনিধিত্বের আড়ালে কৃষক শ্রমিক আর সাধারণ ভোক্তা সাধারণদের রক্তচোষা পরজীবী শ্রেণীর প্রভাব বিস্তারকারী এক আজব প্রাণী, যাদের সামনে প্রকৃত কৃষক শ্রমিক আর কৃষক ও শ্রমিক সংগঠনগুলির অবস্থা তথাবৈচ। অশেষ তবে শেষ কথা, উন্নয়ন ও বিশ্বায়ন শীর্ষক লোক বক্তৃতায় বাংলাদেশ প্রত্যাগত ভারতীয় অর্থনীতিবিদ অশোক মিত্র বলেছিলেন, অর্থনীতির শেষ কথা নয়। যত গুরুত্বপূর্ণই হোক না কেন গোটা পৃথিবীর নিয়ামক শেষ পর্যন্ত অর্থশাস্ত্র নয়, বরং অর্থনীতির উপর যারা ছড়ি ঘোরাচ্ছেন, ক্ষমতা যারা দখল করেছেন, রাজনীতির কেন্দ্রস্থলে যারা আছেন তারাই নিয়ামক ও নিয়ন্ত্রক। শাস্ত্রা অর্থনীতিবিদ হয়েও আমরা বলতে পারি না উন্নয়ন কি, আর যারা রাজনীতি করছেন তারা যা বলবেন তাই উন্নয়ন, কেননা তারাই তো রাষ্ট্র ও সরকারের নীতি নির্ধারণ করেন। তিনি আরও বলেন, রাজনীতিতে টিকতে হলে নোংরা ঘাটতে হয়, অর্থনীতিবিদরা কিছু দূর পর্যন্ত যেতে পারেন, তারপর নয়। মোদ্দা কথাই, বৈশ্বিক করোনা মহামারী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে যেসব দেশের সাধারণ জনগণের পাশাপাশি সে দেশের রাজনৈতিক সরকার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ তথা রাষ্ট্রযন্ত্রের সার্বিক পরিচালনা পর্ষদসমূহ পূর্বের থেকেই জনস্বার্থ এবং আপামর জনসাধারণের সুখ শান্তি ও নিরাপত্তা বিধানে যত বেশি দক্ষ, সৎ এবং শতভাগ আন্তরিক অর্থে মানবিক ছিল, সে দেশ কানাডা, দক্ষিণ কোরিয়া আর জার্মানির মতো যত ধনী দেশই হোক না কেন, আর ভিয়েতনাম বা কেরালার মতো যতই গরিব দেশ বা রাজ্য হোক না কেন, সেসব দেশের মানুষের ঘোরতর দুঃসময়ে সুরক্ষা দিতে যতটা সক্ষম, যুক্তরাষ্ট্রের মতো একটা চরমতম উন্নত আর ধনী দেশও ততটা সক্ষম নাও হতে পারে, যদি কিনা ট্রাম্প প্রশাসনের মতো আপাদমস্তক ব্যবসায়ী নির্ভর একটা মাথামোটা নেতৃত্ব সে দেশটার পরিচালনা পর্ষদে থাকে। সঙ্গত কারণেই বাংলাদেশে শত শত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক থাকলেও শেষ পর্যন্ত দুর্বল স্বাস্থ্য পরিকাঠামোর সরকারি হাসপাতালগুলোই করোনা মহামারীর ঘোরতর এ দুঃসময়ে কিছুটা হলেও জনমানুষের কাজে আসছে, বেসরকারিগুলো নয়। গণস্বাস্থ্য কেন্দ্রের মতো আদর্শকেন্দ্রিক এবং খানিকটা ব্যবসাবিমুখ মাথাগুন্তি যেসব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক মহামারীর সময়ে মানুষকে সেবা দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, তারাও কিন্তু বাজার অর্থনীতির তলবিবাহক হিসেবে অতি মুনাফাকেন্দ্রিক বেসরকারি সেসব ক্লিনিক হাসপাতালগুলোর সাথে ঠিক সে অর্থে যায় না। সেজন্যই স্বাস্থ্যখাতে বিরাজমান প্রকৃত সমস্যাসমূহ কী, স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ব্যবসাটা কিভাবে কাজ করে এবং কিভাবে তা থেকে মুক্তি পাওয়া যায়, স্বাস্থ্যখাতে বাজেট ঘাটতি কতটুকু কিংবা কতটুকু হওয়া উচিত কিংবা জনবল ঘাটতি বা কতটুকু, স্বাস্থ্যখাতে বিরাজমান জনবল ঘাটতি পূরণে দক্ষ জনবল নিয়োগে কি কি করণীয় এবং ইতোমধ্যে নিয়োগপ্রাপ্ত অথচ অদক্ষ ও অসৎ অর্থে অকাজের সেসব কর্মকর্তা কর্মচারীকে চাকরি থেকে বের করে দেওয়ার সুযোগ না থাকলেও কিভাবে তাদেরকে মানব সেবামুখী করে মানুষ করে তোলা যায়। এর পাশাপাশি স্বাস্থ্যখাতে
কী পরিমাণ অপচয় এবং অব্যবস্থাপনা বিরাজমান, এ বিষয়সমূহের দেখভাল করা তথা স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব। আর সেজন্যেই স্বাস্থ্যসেবা খাতের করণীয় নির্ণয়ের দায়িত্ব স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট সৎ এবং দক্ষ সেসব নবীন প্রবীণ ইন্টার্ন বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট কিংবা ন্যূনতম স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট জ্ঞান গরিমা আর সহমর্মিতা আছে তাদের হাতেই ছেড়ে দেওয়া উচিত। কোনো মাথামোটা স্বেচ্ছাচারী উচ্চপদস্থ আমলা, কামলা আর ব্যবসায়ী নেতৃত্বের হাতে নয়। একই সাথে সরকারি হাসপাতালগুলোই বিরাজমান অব্যবস্থাপনা আর দুর্বল স্বাস্থ্য পরিকাঠামোর কথা বলে সাধারণ মানুষকে বেসরকারি হাসপাতাল ক্লিনিকমুখী করার যে অশুভ প্রচেষ্টা যুগের পর যুগ ধরে করা হচ্ছে, অচিরেই তা বন্ধ করে সরকারি প্রতিষ্ঠানসমূহকে কেন এতদিনে জনকল্যাণমুখী করা যায়নি, সরকারি প্রতিষ্ঠানসমূহকে কিভাবে জনমানুষের কাজে লাগানো যায় এবং এসব প্রতিষ্ঠানসমূহকে জনগণমুখী করার পথে কি কি বাধা আসতে পারে এবং সেগুলো কিভাবে মোকাবেলা করা যায় তার হিসাব করার দায়িত্ব রাষ্ট্রের তথা একটা জনকল্যাণমুখী সরকারের তো বটেই, সেই সাথে সাথে দায়িত্বশীল বিরোধী রাজনৈতিক দলগুলোরও সমান রাজনৈতিক দায়িত্বও বটে। একই কারণে করোনা পরবর্তীকালে দেশে হাজার হাজার বেসরকারি হাসপাতাল ক্লিনিক গড়ে উঠুক, ক্ষতি নেই, কিন্তু সেটা যেন সরকারি স্বাস্থ্য পরিষেবা কর্মসূচিকে সংকুচিত করে গড়ে না ওঠে। সরকারি হাসপাতালগুলোকে সাধারণে অকেজ অব্যবহার্য প্রমাণ করতে উঠে পড়ে লাগার মাধ্যমে বেড়ে না ওঠে। সেটা যেন জনগণের রক্তচোষা মানুষসমূহের সমারোহে দানব হয়ে বেড়ে না ওঠে। সেটা যেন স্বাস্থ্য খাতের অমানবিক সেসব সিন্ডিকেট ব্যবসায়ীর হাতে গড়ে না ওঠে, যারা সরকারি হাসপাতালের 12টা বাজিয়ে সাধারণ জনগণের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থাকে নাজুক করে দিয়ে অবৈধ আয়ের পাহাড়সম সে অর্থ দিয়ে সারা জীবন মেহনতের পড়াশোনা করে পাশ করা কিছু ডাক্তার স্বাস্থ্যকর্মীর মাথা কিনে নিয়ে দরিদ্র দেশের সাথে একেবারেই বেমানান উচ্চ ফির বিনিময়ে তথাকথিত উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে বেসরকারি স্বাস্থ্য খাতে জনসেবার ধ্বজাধারী হিসেবে নিজেদেরকে জাহির করতে চায়। সেসব মানুষের হাতে যেন গড়ে না ওঠে। বেসরকারি হাসপাতাল ক্লিনিকগুলো গড়ে উঠুক সেসব মানুষের হাতেই, যারা ব্যবসার পাশাপাশি জনসেবাকেও সমান গুরুত্ব দেওয়ার যোগ্যতা, সক্ষমতা এবং মানসিকতা রাখে। আর এটা নিশ্চিত করার দায়িত্ব অনেকাংশেই একটা জনবান্ধব সরকারের কাঁধেই বর্তায়। পাশাপাশি কৃষিপ্রধান বাংলাদেশে কৃষি খাতে তথা কৃষকের হাতে আরও বেশি সরকারি সহায়তার অর্থ, সার, বীজ, ডিজেল যাক, ক্ষতি নেই, কিন্তু বরাদ্দ বৃদ্ধির সে অর্থ সাহায্য যেন সত্যিকার প্রকৃত কৃষক, অসচ্ছল দরিদ্র কৃষক, ভূমিহীন বর্গা কৃষক আর কৃষি শ্রমিকদের হাতেই যায়, ভূমিদস্যু, চালচোর, গমচোর আর ফটকা কারবারিদের পকেটে না যায়, এ বিষয়টা নিশ্চিত করাও রাষ্ট্রের সমান গুরুত্বপূর্ণ দায়িত্ব। একই সাথে কৃষকের জন্য বরাদ্দকৃত ঋণ সুবিধা যাতে কৃষকই পায় তার দেখভাল করা এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকসমূহ কী কী কারণে ব্যর্থ হয়, কেন এ খাতে অর্থায়নে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, তা দেখাও একটা জনবান্ধব সরকারের পবিত্র দায়িত্ব। বিগত বছরে কৃষকের কাছ থেকে সরকার কর্তৃক ধান চাল সংগ্রহের যে সারা জাগানো যুগান্তকারী পদক্ষেপ বেশ জোরে সোরেই নেওয়া হয়েছে, সেটাও কতটুকু সময় মতো করা সম্ভব হচ্ছে সে বিষয়েও নজর দেওয়া রাষ্ট্রের সমান গুরুত্বপূর্ণ দায়িত্ব। কেননা নগদ পুঁজি স্বল্পতায় ভোগা সাধারণ কৃষক ফসল ওঠার পরপরই দৈনন্দিন জীবিকা নির্বাহের সাথেই তা বিক্রি করে দিতে বাধ্য হয়। এ জীবন বাস্তবতায় সরকারের ধান চাল সংগ্রহের এই কর্মসূচি মাত্র 1 মাস কিংবা 1 সপ্তাহ বিলম্বে শুরু হলেও কৃষক তার ফসল দাদন ব্যবসায়ী ফরিয়াদের কাছে বিক্রি করে দিতে বাধ্য হতে পারেন এবং পরবর্তীতে লাভবান ব্যবসায়ীরাই হবে, প্রকৃত কৃষকরা নয়। পরিশেষে করোনা মৃত্যু ঝুঁকিতে অর্থ কিছুই না, আবার সব কিছুই। এ বিষয়টা বুঝতে অল্প শিক্ষিত সাধারণ গার্মেন্টস কর্মীদেরও খুব একটা সমস্যা হয় না বলেই তারা করোনা ভাইরাসের মৃত্যু ঝুঁকিকে থোড়াই কেয়ার করে মনিবদের তামাশায় রাত বিরাতে হাজারে হাজারে দল বেঁধে কারখানামুখী হতে ছুটে আসে, আবার দল বেঁধে রোগশোক বাঁধিয়ে নিয়ে বাড়িতেও ফিরে যায়। বেঁচে থাকার নিমিত্তে অর্থ উপার্জনের এ দৌড়ে কে কখন ঝিমিয়ে পড়ে, নিস্তেজ শরীরের নৌকায় পড়ে থাকে, তার হিসাব এ সমাজ করবে না। মহামারীর দুঃসময়ে তো সেটার কোনো সম্ভাবনাই নাই। তথাপি করোনা মহামারীর দুঃসময়ে অনেক গার্মেন্টস কারখানার মালিক 2 মাসের অগ্রিম বেতন দিয়ে শ্রমিকদের ছুটি দিতে পেরেছেন। স্বপ্না ভৌমিকের মতো মানুষেরা রাষ্ট্রের দিকে তাকিয়ে না থেকে ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই সরবরাহের প্রতিশ্রুতি দিতে পারছেন। আবার অনেক কারখানা মালিকেরা তার শ্রমিকদের বকেয়া বেতন দিয়ে তাদেরকে নিরাপদে বাড়িতেই ফিরতে দিতে পারছেন না। তাই এখনও অনেক গার্মেন্টস কর্মী তাদের বকেয়া বেতন ভাতার দাবিতে করোনা ঝুঁকিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন।
আর একই সাথে নিজের জীবনকে, নিজের পরিবারের সদস্য সহ পুরো দেশের মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে বারবার মনে করিয়ে দিয়ে যাচ্ছে যে অর্থ সঞ্চালন তথা মানি সার্কুলেশন ছাড়া তাদের কাছে এ সভ্যতার কোনো মূল্য নেই, করোনার মৃত্যুতেও কোনো ভীতি নেই। সঙ্গত কারণেই সাধারণে একটা সন্দেহ জাগে, শ্রমের উদ্বৃত্ত মূল্য শোষণের সুযোগ নিয়ে সরকারের রপ্তানি সহায়তার ভর্তুকি অর্থ গ্রহণ করে কিংবা ব্যাংকগুলোর থেকে তুলনামূলক সহজ শর্তের ঋণ নিয়েও যেসব স্বেচ্ছাসেবী কারখানা মালিক তুলনামূলক অল্প সময়ে একটার জায়গায় 8-10টা কারখানার মালিক হতে পেরেছেন, কানাডা আমেরিকায় বেগমপাড়া গড়ে তুলেছেন, তারাও কি করোনা মহামারীর দুঃসময়ে সরকারি সহায়তার আশায় বকেয়া বেতন দিতে বিলম্ব করছেন, নাকি সত্যি সত্যি করোনা ধাক্কায় লোকসানের মুখে পড়ে হাজার হাজার ক্ষুদ্র গার্মেন্টস শিল্পের মালিকেরা ব্যবসায় অনাকাঙ্ক্ষিত মন্দাজনিত লোকসানের ধাক্কায় বকেয়া বেতন দিতে পারছেন না? এটা নির্ণয় করার দায়িত্ব রাষ্ট্রের। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতনের ব্যবস্থা করে যত দ্রুত সম্ভব ঘরে ফেরানো যায় ততই তা সবার জন্যই মঙ্গলের, কল্যাণের। এক্ষেত্রে করোনা মহামারীর দুঃসময়েও একমাত্র মোবাইল কোম্পানিগুলোর ব্যবসা কমার পরিবর্তে উল্টো কয়েক গুণ বেড়ে গেছে। সেসব মোবাইল কোম্পানিগুলো নিজ থেকে তেমন কোনো দান খরাতে না এলেও সরকার তার বকেয়া পাওনাগুলি কড়াই গণ্ডায় জোরপূর্বক বুঝে নিলে তা দিয়েও এই মুহূর্তে অনেক কাজ করা সম্ভবপর হতে পারে। পাশাপাশি আরেকটি কথা বলা আবশ্যক যে সরকার প্রতি বছর গার্মেন্টস মালিকদের যে পরিমাণ রপ্তানি সহায়তা আর ভর্তুকি সুবিধা প্রদান করে থাকে তার একটা অংশ কেন ওই কারখানাসমূহের ভরকেন্দ্র গার্মেন্টস শ্রমিক কর্মচারীদের বাসস্থান এবং চিকিৎসা সুবিধা বৃদ্ধির নিমিত্তে ব্যবহার করতে কারখানা মালিকদেরকে বাধ্য করতে পারছেন না?